অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আরও একটি ভয়ানক ভুতুড়ে গল্প নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আজকের গল্পের নাম বুড়িমারি স্থলবন্দরের ভয়ানক ভূতের ঘটনা। তো সরাসরি গল্পে চলে যাওয়া যাক। বাংলাদেশের উত্তরের শেষ প্রান্তে লালমনিরহাট জেলার বুড়িমারি স্থলবন্দর। দিনের বেলা শত শত ট্রাক, পণ্যবাহী কন্টেনার, কাস্টম অফিস, ব্যবসায়ী আর শ্রমিকদের কোলাহলে মুখর থাকে এলাকা। কিন্তু রাত নামার পর, বিশেষ করে রাত 2টার পর, যেন সবকিছু বদলে যায়। স্থানীয় ট্রাক চালকদের মধ্যে একটা বহু বছর ধরে প্রচলিত কথা, রাত 2টার পর 7 নাম্বার গুদামের পাশ দিয়ে একা যেও না। কেউ যদি তোমার নাম ধরে ডাকে, কখনো পেছনে তাকাবে না। অনেকে এটাকে নিছক গুজব বলে উড়িয়ে দেয়, কিন্তু 2024 সালের ডিসেম্বর মাসে ঘটে যাওয়া একটি ঘটনার পর সেই গুজব আবারও নতুন করে ছড়িয়ে পড়ে। আজকের ঘটনাটি পাঠিয়েছেন লালমনিরহাটের পাটগ্রামের বাসিন্দা মোস্তাকিম হোসেন। তিনি দীর্ঘ 8 বছর ধরে একটি পরিবহন কোম্পানিতে ট্রাক সুপারভাইজার হিসেবে কাজ করেন। মোস্তাকিম লিখেছেন, আমি আগে ভূত পেতে বিশ্বাস করতাম না, কিন্তু বুড়িমারি বন্দরে সেই রাতের পর আজও অন্ধকার নিজের নাম শরীর কেঁপে ওঠে। সেদিন ছিল বৃহস্পতিবার। শীতের কুয়াশা, পুরো বন্দর ঢাকা। ভারত থেকে আসা কয়েকটি ট্রাকের কাগজপত্র যাচাই শেষে হতে অনেক রাত হয়ে যায়। ঘড়িতে তখন রাত 1:47। শেষ ট্রাকটি 7 নম্বর গুদামের সামনে দাঁড়িয়েছিল। মোস্তাকিমের সঙ্গে ছিলেন চালক রফিক, শ্রমিক বাচ্চু, নিরাপত্তাকর্মী আনোয়ার। কাজ শেষ হতে আরো আধা ঘন্টা লাগবে। এমন সময় পুরো বন্দরের বিদ্যুৎ হঠাৎ নিভে গেল। জেনারেটর চালু হওয়ার কথা ছিল মাত্র 10 সেকেন্ডের মধ্যে, কিন্তু 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, চারদিকে শুধু ঘন কুয়াশা আর অন্ধকার। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো ধাতব শিকল টানার শব্দ, ঝন ঝন ঝন। রফিক ফিসফিস করে বলল, ভাই, এই সময় আবার কে কাজ করছে? আনোয়ার টর্চ চালালো। আলো কুয়াশা ভেদ করে খুব বেশি দূরে যেতে পারছিল না। হঠাৎ তারা দেখতে পেল গুদামের পাশে সাদা কাপড় পরা একজন মানুষ দাঁড়িয়ে আছে। লোকটি মাথা নিচু করে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রফিক চিৎকার করে বলল, এই, কে ওখানে? কোনো উত্তর নেই। মোস্তাকিম ভাবলেন হয়তো কোনো শ্রমিক। তিনি টর্চ হাতে কয়েক কদম এগিয়ে গেলেন। দূরত্ব কমতে লাগলো। 15 ফুট, 10 ফুট, 8 ফুট। ঠিক তখনই লোকটি ধীরে ধীরে মাথা তুললেন, কিন্তু কোনো চোখ নেই, নাক নেই, শুধু কালো ফাঁকা এক মুখ। মোস্তাকিম হাতে থেকে টর্চ পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে চারপাশে একসঙ্গে ভেসে এলো অসংখ্য মানুষের চাপা গলা, পেছনে তাকিয়েও না। কিন্তু কে বলছে? চারদিকে তো কেউ নেই। ভয়ে তারা 3 জন দৌড় দিতে যাবে। এমন সময় মোস্তাকিম স্পষ্ট শুনলেন কেউ ঠিক তার কানের পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলছে, মোস্তাকিম, তুমি এত দেরি করে এলে কেন? তিনি জমে গেলেন, কারণ এই বন্দরে তার নাম জানার কথা। সেখানে উপস্থিত 3 জন ছাড়া আর কারো ছিল না। আর সেই কণ্ঠস্বর, সেটা ঠিক তার পরিবার। সেটা ছিল তার বাবার, যিনি মারা গেছেন প্রায় 12 বছর আগে। বাবার কণ্ঠস্বর কানে আসতেই মোস্তাকিমের পুরো শরীর যেন অবশ হয়ে গেল। তিনি ধীরে ধীরে পেছনে ডাক্তার যাচ্ছিলেন। ঠিক তখনই নিরাপত্তা কর্মী আনোয়ার তার হাত শক্ত করে ধরে চিৎকার করে উঠল, না, পেছনে তাকাবেন না, দৌড় দেন। কথা শেষ হতেই 4 জন প্রাণপণে দৌড়াতে শুরু করলো। কুয়াশার ঢাকা পুরো বন্দর যেন অচেনা হয়ে গেল। সে রাস্তা দিয়ে তারা প্রতিদিন যাতায়াত করে, সেই রাস্তাও আজ যেন শেষ হচ্ছে না। পেছন থেকে আবারও শোনা গেল ঝন ঝন ঝন। মনে হচ্ছিল ভারী লোহার শিকল টেনে কেউ তাদের পিছু নিচ্ছে। রফিক হাঁপাতে হাঁপাতে বলল, ভাই, আমার মনে হয় কেউ আমাদের পেছনে দৌড়াচ্ছে। কেউ সাহস করে পিছনে তাকালো না।
কয়েক মিনিট পর তারা কাস্টমস ভবনের সামনে এসে থামলো। অদ্ভুত ব্যাপার, এখানে বিদ্যুৎ স্বাভাবিক, লোকজনও আছে, যেন কিছুই ঘটেনি। মোস্তাকিম হাঁপাতে হাঁপাতে সব ঘটনা বলতে শুরু করলেন, কিন্তু আশেপাশের কয়েকজন কর্মচারী একে অপরের মুখের দিকে তাকিয়ে চুপ হয়ে রইল। শেষ পর্যন্ত একজন বৃদ্ধ দারোয়ান এগিয়ে এলেন। তার নাম আব্দুল গনি, বয়স প্রায় 70। তিনি এই বন্দরে প্রায় 30 বছর ধরে কাজ করছেন। সব শুনে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। ধীরে ধীরে বললেন, তোমরা কি 7 নম্বর গুদামের দিকে গিয়েছিলে? মোস্তাকিম মাথা নাড়ালেন। বৃদ্ধ আবার বললেন, তাহলে তোমরা ওদের দেখে ফেলেছ? চারজনে একসঙ্গে প্রশ্ন করলো, ওরা কারা? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, আজ থেকে প্রায় 25 বছর আগে এই জায়গায় এত বড় বন্দর ছিল না। এক রাতে প্রচণ্ড ঝড়ের মধ্যে একটি পুরনো মালবাহী ট্রাক গুদামের পাশে উল্টে যায়। ট্রাকে দাহ্য রাসায়নিক পদার্থ ছিল। দুর্ঘটনার পর মুহূর্তের আগুন ধরে যায়। ভেতরে আটকে পড়ে কয়েকজন শ্রমিক। অনেক চেষ্টা করেও তাদের বাঁচানো যায়নি। পরদিন আগুন নেভার পর কয়েকটি মরদেহ পুরোপুরি শনাক্ত করা সম্ভব হয়নি। বৃদ্ধের কণ্ঠ কেঁপে উঠল। তারপর থেকেই রাত 2টার পর মাঝে মাঝে ওদের দেখা যায়। কেউ শিকল টেনে হাঁটে, কেউ নিজের পরিবারের মানুষের কণ্ঠে ডাকে, আর যে ডাকে তারা সাড়া দেয়। তিনি বাকিটা বললেন না। ঠিক তখন পাশের অফিস থেকে একজন কর্মকর্তা বেরিয়ে এলেন, হাতে একটি পুরনো রেজিস্টার। তিনি বললেন, গনি চাচা, আপনি কি আবার সেই গল্প বলছেন? গনি চাচা উত্তর দিলেন না। কর্মকর্তা রেজিস্টার খুলে মোস্তাকিমের হাতে দিলেন। রেজিস্টারের একটি পাতায় আগুনে নিহত কর্মীদের নাম লেখা ছিল। মোস্তাকিম নামগুলো পড়তে লাগলেন। হঠাৎ তার চোখে একটি নামের ওপর গিয়ে থামলো, রফিকুল ইসলাম। তিনি অবাক হয়ে পাশের ট্রাক চালক রফিকের দিকে তাকালেন। রফিকও বিস্ময়, কারণ তার পুরো নামও রফিকুল ইসলাম। এটা কাকতালীয় ভেবেই তারা পাতাটি উল্টাতে যাচ্ছিল, কিন্তু ঠিক নিচের লেখা আরেকটি নাম দেখে সবার বুকের রক্ত একদম হিম হয়ে গেল। আনোয়ার হোসেন, নিরাপত্তা কর্মী। আনোয়ার নাম হুবাহু একই। আর তৃতীয় নাম মোস্তাকিম হোসেন। মোস্তাকিমের হাত থেকে রেজিস্টারটি মাটিতে পড়ে গেল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি তখনও তারা খেয়াল করেনি। রেজিস্টারের পাতায় একবারে নিচে লাল কালি দিয়ে নতুন করে লেখা একটি লাইন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছিল, আজ রাতের বাকি একজন এখনো আসেনি। চারজন একসঙ্গে মাথা তুলে থাকাতেই বলল, অফিসের কাছের জানালার পাশে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে সেই মুখহীন মানুষটি। আর এবার সে ধীরে ধীরে হাত তুলে তাদের ভেতরে আসতে ইশারা করছে। কাছের জানালার ওপাশে দাঁড়িয়ে থাকা মুখহীন মানুষটি দেখে অফিসের ভেতর উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। কেউ একটি শব্দও করতে পারছিল না। মাত্র কয়েক সেকেন্ড, তারপরে জানালার ওপাশে অভয়টি ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। রফিক কাঁপা গলায় বলল, আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। ঠিক তখনই পুরো অফিসের বিদ্যুৎ আবার নিভে গেল। চারদিকে অন্ধকার। জেনারেটর এবারও চালু হলো না, শুধু জরুরি লাইটের লালচে আলো জ্বলতে শুরু করলো। সেই আলোয় সবাই একে অপরের মুখ দেখতে পেলেও বাইরের কিছুই আর বোঝা যাচ্ছিল না। হঠাৎ ঠক 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 অফিসের প্রধান দরজায় কেউ ধীরে ধীরে কড়া নাড়তে লাগলো। একবার, দুইবার, তিনবার। তারপর বাইরে থেকে ভেসে এলো এক বৃদ্ধের কণ্ঠ, দরজা খোলো, আমি গনি। সবাই অবাক হয়ে আব্দুল গনির দিকে তাকালো, কারণ গনি চাচা তো তাদের পাশেই দাঁড়িয়ে আছেন। তার মুখের রং মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, কেউ দরজা খুলবে না, ওটা আমি নই। বাইরে আবারও কণ্ঠস্বর শোনা গেল, এবার আরো স্পষ্ট, মোস্তাকিম, দরজা খোলো, তোমাদের বাঁচাতে এসেছি। মোস্তাকিমের বুকের ভেতর ধড়পড় শুরু করলো। ঠিক তখন ওই দরজার নিচের ফাঁক দিয়ে দেখা গেল একজোড়া কালো কাদামাখা খালি পা। কিন্তু অদ্ভুত ব্যাপার, পাগুলোর দিক উল্টো, গোড়ালি সামনে, আঙ্গুল পেছনে। রফিক আতঙ্কে কোরআনের আয়াত পড়তে শুরু করলো। বাইরে কর্নারা হঠাৎ থেমে গেল। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর দূরে কোথাও একটি ভারী লোহার দরজা খোলার শব্দ। ক্যাচ ক্যাচ ক্যাচ। গনি চাচা হঠাৎ
চমকে উঠলেন। অসম্ভব। মোস্তাকিম জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বৃদ্ধ কাপা গলায় বললেন, এই শব্দের এটা 13 নম্বর পুরনো গুদামের দরজার শব্দ, কিন্তু সেই গুদামে তো 20 বছর আগেই ভেঙে ফেলা হয়েছে। সবাই অবাক, তাহলে শব্দটা কোথা থেকে আসছে? গনি চাচা জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালেন, তারপর ধীরে ধীরে পেছনে এলেন। চোখ বড় বড় হয়ে গেছে। না, এটা হতে পারে না। মোস্তাকিম সাহস করে জানালার কাছে গেল। কুয়াশা একটু সরে যেতেই দেখলো সেখানে এখন খোলা মাঠ থাকার কথা, সেখানে দাঁড়িয়ে আছে একটি পুরনো মরিচে ধরা বিশাল গুদাম। তার উপরে বড় অক্ষরে লেখা গুদাম নম্বর 13। দেয়ালে আগুনে পোড়া দাগ, জানালা ভাঙা, আর গুদামের সামনে সারি বেঁধে দাঁড়িয়ে আছে প্রায় 20 জন মানুষ। সবার গায়ে পোড়া কাপড়, মাথা নিচু, তাদের কারো মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। হঠাৎ তারা সবাই একসঙ্গে মাথা তুলল আর একই সঙ্গে অফিসের দিকে তাকালো। তারপর একসঙ্গে হাত তুলে ইশারা করলো, এসো। ঠিক সেই মুহূর্তে অফিসের টেবিলে রাখা পুরনো ল্যান্ড ফোনটি নিজে থেকেই বেজে উঠল। ট্রিং ট্রিং ট্রিং। এই ফোনটি বহু বছর ধরে নষ্ট, কেউ ব্যবহারই করে না। অফিসের সবাই নিঃশ্বাস বন্ধ করে ফোনটির দিকে তাকিয়ে রইল। 3 বার রিং হওয়ার পর ফোনটি নিজে থেকেই রিসিভ হয়ে গেল। স্পিকার ভেতর থেকে ভেসে এলো অসংখ্য মানুষের চাপা আর্তনাদ। তারপর একটি কর্কশ কণ্ঠ বলল, আগুন এখনো নেভেনি, আমাদের বের করে নাও। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অফিসের চারপাশে পোড়া মানুষের গন্ধ ছড়িয়ে পড়ল। আর মোস্তাকিম লক্ষ্য করল অফিসের দেয়ালে টাঙ্গার ঘড়ির কাঁটা ধীরে ধীরে থেমে গেছে। সময় রাত 2টা 13 মিনিট। গনি চাচা ফিসফিস করে বললেন, আজ সেই রাত ফিরে এসেছে। অফিসের দেয়ালে ঘড়ির সময় স্থির হয়ে আছে রাত 2টা 13 মিনিট। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, কিন্তু কাঁটা আর এক চুলো নড়ল না। বাইরে কুয়াশা আরো ঘন হয়ে উঠছে। গনি চাচা ধীরে ধীরে নিচু স্বরে বললেন, তোমরা কেউ জানালার বাইরে তাকিও না। ওরা চায় আমরাও ওদের দিকে তাকিয়ে থাকি, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। শ্রমিক বাচ্চু অজান্তে জানালার দিকে তাকিয়ে ফেলেছিল। তার চোখ হঠাৎ স্থির হয়ে গেল, মুখে কোনো ভাব নেই। সে ধীরে ধীরে দরজার দিকে হাঁটতে শুরু করলো। মোস্তাকিম চিৎকার করে উঠল, বাচ্চু, কোথায় যাচ্ছিস? কোনো উত্তর নেই। বাচ্চু যেন কারো অদৃশ্য নির্দেশ মেনে হাঁটছে। দরজার কাছে গিয়ে সে নিজে থেকেই লক খুলতে শুরু করলো। খট খট খট। রফিক আর আনোয়ার দৌড়ে গিয়ে তাকে ধরে ফেললো, কিন্তু অবিশ্বাস্য শক্তি দুজন মিলে একজন মানুষকে আটকে রাখতে পারছিল না। বাচ্চুর মুখ দিয়ে অন্যরকম একটি কণ্ঠ বেরিয়ে এলো, দরজা খোলো, আমরা এখনো ভেতরে আটকে আছি। কণ্ঠটা বাচ্চুর নয়, মনে হচ্ছিল একসঙ্গে অনেকগুলো মানুষ কথা বলছে। ঠিক তখনই অফিসের সব কাজ একসঙ্গে কেঁপে উঠল, ধাম ধাম ধাম। মনে হচ্ছিল বাইরে থেকে কেউ জানালার মাথা ঢুকাচ্ছে। মোস্তাকিম সাহস করে পর্দার ফাঁক দিয়ে একবার তাকালো, আর সেই দৃশ্য দেখে তার বুক হিম হয়ে গেল। গুদাম নম্বর 13 এর সামনে দাঁড়িয়ে থাকা পুরা মানুষগুলো আর সেখানে নেই। তারা সবাই অফিসের একবারে সামনে চলে এসেছে। কেউ জানালার ওপাশে দাঁড়িয়ে, কারো মুখ পুরে অর্ধেক নেই, কারো 2 হাত নেই, কারো চোখের জায়গায় শুধু কালো গর্ত। তাদের সবার শরীর থেকে বের হয়ে যাচ্ছে, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তাদের পায়ের নিচে কোনো ছায়া নেই। হঠাৎ একজন পোড়া মানুষ জানালার কাছে হাত রাখলো। তার পোড়া হাতের ছাপ কাচে লেগে রইল। তারপর আরেকজন, তারপর আরেকজন। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো জানালা কালো পোড়া হাতের ছাপে ভরে গেল। আনোয়ার কোরআনের আয়াত পড়তে পড়তে কাঁদতে শুরু করলো। গনি চাচা বললেন, ওরা আমাদের মারতে আসেনি। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। তাহলে? বৃদ্ধ ধীরে ধীরে বললেন, আমি এত বছর একটা সত্য লুকিয়ে রেখেছি। যেদিন আগুনটা দুর্ঘটনা ছিল না, গুদামে অবৈধভাবে দাহ্য রাসায়নিক মজুত রাখা হয়েছিল। কর্তৃপক্ষ সেটা জানতো, কিন্তু লাভের জন্য কেউ ব্যবস্থা নেয়নি। আগুন লাগার পর শ্রমিকরা দরজায় ধাক্কা দিয়েছিল, কিন্তু
গনি চাচার চোখে জল চলে এলো। বাইরে থেকে গুদামের দরজা তালাবদ্ধ ছিল। তারা জীবন্ত পুড়ে মারা যায়। অফিসে নেমে এলো মৃত্যুর মতো নীরবতা। মোস্তাকিম ফিসফিস করে বলল, তাহলে ওরা প্রতিশোধ নিতে এসেছে? গনি চাচা মাথা নাড়ালেন, না, ওরা প্রতিশোধ নয়, সত্যের সাক্ষী খুঁজছে। ঠিক তখন ওই বাইরে থেকে একটি শিশুকণ্ঠ ভেসে এলো, আব্বা, দরজা খোলো। সবাই চমকে উঠল। রফিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ এটা ছিল তার 5 বছরের ছেলের কণ্ঠ, যে এই মুহূর্তে শত শত কিলোমিটার দূরে নিজের বাড়িতে থাকার কথা। রফিক দরজার দিকে এক পা বাড়াতেই মোস্তাকিম তাকে শক্ত হাতে ধরে ফেলল। ঠিক সেই মুহূর্তে অফিসের ছাদের উপর থেকে বিকট শব্দ হলো, ধরাম। মনে হলো ভারী কিছু পড়ছে। তারপর ছাদ বেয়ে কালো তরলের মতো কিছু গড়িয়ে পড়লো শুরু করলো। ফোঁটা ফোঁটা করে সেটা মেঝেতে পড়লো টপ টপ করে। আনোয়ার টর্চের আলো ফেলতেই দেখা গেল ওটা পানি নয়, ঘন কালো পোড়া তেলের মতো এক অদ্ভুত তরল। আর সেই তরলের মধ্যে ধীরে ধীরে ফুটে উঠেছে পোড়া মানুষের হাতের ছাপ। ঠিক তখনই নষ্ট ল্যান্ডফোনটি আবার বেজে উঠল, কিন্তু এবার রিং নয়, ফোনের ওপাশ থেকে শুধু একটি বাক্য বারবার শোনা যাচ্ছে, যে আগুন লাগিয়েছিল সে আজও এই বন্দরে বেঁচে আছে। মোস্তাকিম, রফিক, আনোয়ার এবং গনি চাচা একে অপরের দিকে তাকালেন। যদি কথাটা সত্যি হয়, তাহলে সেই মানুষটি হয়তো এই মুহূর্তে তাদের খুব কাছেই দাঁড়িয়ে আছে। অফিসের ভেতরে এমন নীরবতা নেমে এলো যেন সবাই একসঙ্গে নিঃশ্বাস নেওয়াই ভুলে গেছে। ল্যান্ডফোনের ভেতর থেকে একই কথা বারবার ভেসে আসছে, যে আগুন লাগিয়েছিল সে আজও এই বন্দরে বেঁচে আছে। তারপর হঠাৎ ফোনটি নিজে থেকেই কেটে গেল। একই সঙ্গে অফিসের জরুরি লাইটটি নিভে গেল। কয়েক সেকেন্ডের জন্য চারদিকে ঘন অন্ধকার। এরপর বিদ্যুৎ ফিরে এলো, কিন্তু ঘরে একজন মানুষ কম। বাচ্চু নেই। বাচ্চু বাচ্চু চারদিকে খুঁজেও তার কোনো খোঁজ মিলল না। কিন্তু অফিসের দরজা ভেতর থেকেই বন্ধ, জানালার কাচও অক্ষত। তাহলে সে গেল কোথায়? মোস্তাকিম চোখ পড়ল মেঝের দিকে। কালো পোড়া তরলের উপর স্পষ্ট ভেজা পায়ের ছাপ। সেগুলো সোজা অফিসের পেছনে করিডোরের দিকে চলে গেছে। গনি চাচা কাপা গলায় বললেন, ওদিকে যেও না, ওখানে পুরনো রেকর্ড রুম। মুস্তাকিম বলল, বাচ্চুকে রেখে যাওয়া যাবে না। চারজন টস হাতে ধীরে ধীরে করিডোর এগিয়ে গেল। করিডোর অস্বাভাবিক ঠান্ডা। দলের রং উঠে গেছে। অনেক পুরনো ফাইল ছড়িয়ে মিছিটিয়ে আছে। যত তারা সামনে এগুচ্ছে, পোড়া গন্ধ ততই তীব্র হচ্ছে। হঠাৎ একটা দরজা নিজে থেকেই খুলে গেল। ক্যাচ! দরজার উপরে লেখা, সংরক্ষিত নথি, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। ভেতরে ঢুকতেই টর্চের আলো পড়ল ধুলো জমা লোহার আলমারির ওপর। ঘরের এক কোণে একজন বসে আছে, মাথা নিচু, গায়ে বন্দর কর্তৃপক্ষের পুরনো ইউনিফর্ম। মোস্তাকিম ভেবেছিল বাচ্চু। সে ধীরে ধীরে কাছে গেল। বাচ্চু! লোকটি ধীরে ধীরে মাথা তুলল, না, সে বাচ্চু নয়, একজন বৃদ্ধ। মুখের অর্ধেক আগুন ঝলসে গেছে, চোখ দুটো গভীর কালো, কিন্তু তার গলায় ঝুলছে একটি পরিচয়পত্র। টর্চের আলো পড়তেই লেখা স্পষ্ট হলো, মোহাম্মদ আজিজুল হক, পদবি গুদাম ব্যবস্থাপক, সাল 2001। গনি চাচা হঠাৎ চিৎকার করে উঠলেন, আজিজ সাহেব! তারপর সঙ্গে সঙ্গে নিজের মুখ চেপে ধরলেন। মোস্তাকিম বিস্মিত, আপনি ওনাকে চেনেন? গনি চাচার চোখ দিয়ে পানি পড়ছে। উনি সেই আগুনের রাতে নিখোঁজ হয়েছিলেন। সবাই ভেবেছিলেন তিনি পালিয়ে গেছেন। ঠিক তখনই বিদ্যুৎ ধীরে ধীরে হাত তুললেন, কিন্তু কথা বললেন না। শুধু কাপা আঙ্গুল দিয়ে ঘরের শেষ প্রান্তের একটি মরিচা ধরা আলমারির দিকে ইশারা করলেন। এরপর তিনি বাতাসে মিলিয়ে গেলেন। মোস্তাকিম সাহস করে আলমারিটি খুলল। ভেতরে একটি লাল কাপড়ে মোড়ানো পুরনো ডায়েরি আর একটি ক্যাসেট টেপ। ডায়েরির প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, যদি আমি বেঁচে না থাকি তাহলে সত্যিটা সবাইকে জানিও, আগুন দুর্ঘটনা ছিল না। সবার বুক ধুপ করে উঠল। মোস্তাকিম দ্রুত পাতাগুলো উল্টাতে লাগলো। সেখানে লেখা, গুদামে বিপজ্জনক রাসায়নিক
অবৈধভাবে রাখা হয়েছিল, নিরাপত্তা ব্যবস্থা ছিল না। আগুন লাগার আগেই বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু এক প্রভাবশালী ব্যবসায়ী ও কয়েকজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা সব অভিযোগ চাপা দেন। দুর্ঘটনার রাতে গুদামের মূল দরজার বাইরে থেকে তালা লাগানো হয়। শেষ পাতায় মাত্র একটি নাম লেখা ছিল, কালো কালি দিয়ে হাশেম চৌধুরী। তার নিচে একটি বাক্য, যদি সে বেঁচে থাকে তাহলে আগুন কখনো নিভবে না। ঠিক তখন ওই পুরো রেকর্ড রুমে কেঁপে উঠল। লোহার আলমারিগুলো একসঙ্গে শব্দ করতে লাগলো, ঘর ঘর ঠক ঠক। তারপর করিডোর থেকে ভেসে এলো বাচ্চুর কণ্ঠ, ভাই আমাকে বাঁচান। মোস্তাকিম দৌড়ে বাইরে বেরিয়ে এলো। করিডোরের শেষ মাথায় বাচ্চু দাঁড়িয়ে আছে, কিন্তু তার চারপাশে সারি বেঁধে আছে সেই মানুষগুলো যারা পুড়ে গেছিল। তারা বাচ্চুকে ঘিরে রেখেছে, কেউ তাকে স্পর্শ করছে না, শুধু সবাই একসঙ্গে আঙ্গুল তুলে করিডোরের অন্ধকারের দিকে ইশারা করছে। মোস্তাকিম টর্চের আলো ফেলতেই একজন মানুষ ধীরে ধীরে অন্ধকার থেকে বেরিয়ে এলো। তার গায়ে আধুনিক নিরাপত্তা কর্মীর পোশাক, মুখে অদ্ভুত শান্ত হাসি। গনি চাচা তাকে দেখেই কাঁপতে শুরু করলেন, ফিসফিস করে বললেন, অসম্ভব, এ তো হাশেম চৌধুরীর ছেলে। লোকটি ধীরে ধীরে হাসলো, তারপর বলল, আমার বাবা আগুন শুরু করেছিলেন, কিন্তু আজ রাতে সেটা শেষ হবে। তার কথা শেষ হতেই পুরো বন্দরের সব আলো একসঙ্গে নিভে গেল। আরো দূরে গুদাম নম্বর 13 আবার আগুন জ্বলতে শুরু করলো। বন্দরের সব আলো একসঙ্গে নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে চারপাশে নেমে এলো এমন এক অন্ধকার, যেন যাদের আলো সেখানে পৌঁছাতে ভয় পাচ্ছে। দূরে গুদাম নম্বর 13 আগুন জ্বলছে, কিন্তু আগুনের রং অদ্ভুত। সাধারণ লাল নয়, গভীর নীল আর কালো শিখা আকাশের দিকে উঠছে। কয়েক সেকেন্ড আগেও সেখানে গুদামটি ছিল না, এখন সেটি যেন বহু বছর আগের অবস্থায় ফিরে এসেছে। চারপাশে পোড়া কাঠ, ভাঙা ট্রাক আর ধোয়ার গন্ধ। হাশেম চৌধুরীর ছেলে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো, তার মুখে অস্বাভাবিক হাসি। সে বলল, তোমরা অনেক কিছু জেনে গেলেছো। মোস্তাকিম সাহস করে জিজ্ঞেস করলো, তুমি কে? লোকটি নিজের পরিচয় দিল, আমার নাম রাশেদ চৌধুরী। আমার বাবা এই বন্দরের সবচেয়ে ক্ষমতাবান ব্যবসায়ী ছিলেন। মানুষ ভাবে তিনি মারা গেছেন। সে থেমে মুচকি হাসলো, কিন্তু কিছু সত্য কখনো মরে না। গনি চাচা রাগে কাঁপতে কাঁপতে বললেন, তোমার বাবার লোভের জন্য নিরীহ মানুষ আগুনে পুড়ে মরেছিল। রাশেদ শান্ত গলায় উত্তর দিলেন, ওরা ছিল কেবল শ্রমিক, ব্যবসায় লাভ লোকসান হয়। কথাটা শুনে মোস্তাকিমের শরীর গায়ে কেঁপে উঠল। ঠিক তখনই চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। গুদামের আগুনের ভেতর থেকে একে একে বেরিয়ে আসতে লাগলো পোড়া মানুষগুলো। তারা এবার আর বড় ভয়ঙ্কর দেখা যাচ্ছিল না, তাদের চোখে ছিল শুধু অসীম কষ্ট। তারা সবাই রাশেদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ আগুনের মাঝখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এলেন একজন মধ্যবয়স্ক মানুষ, সাদা হেলমেট, পোড়া ইউনিফর্ম। গনি চাচা কাঁদতে কাঁদতে বললেন, আজিজ সাহেব, তিনি ছিলেন এই গুদামের ব্যবস্থাপক, আগুন নিহত মানুষদের একজন। আজিজ সাহেব ধীরে ধীরে রাশেদের সামনে এসে দাঁড়ালেন। তারপর প্রথমবারের মতো কথা বললেন। তার কণ্ঠ যেন বহু মানুষের একসঙ্গে কথা বলার মতো। সত্যকে আগুন দিয়ে পোড়ানো যায় না। এই কথা শেষ হতেই চারপাশে ঝড় শুরু হয়ে গেল। রাশেদ ভয় পেয়ে পিছিয়ে গেল। সে কোমর থেকে একটি ছোট্ট পিস্তল বের করলো, কাপা হাতে গুলি ছুড়ল, ধাম। কিন্তু গুলিটি আজিজ সাহেবের শরীর ভেদ করে চলে গেল। তিনি একটুও নড়লেন না, বরং গুদামের ভেতর থেকে শত শত কণ্ঠ একসঙ্গে বলে উঠল, বিচার বিচার বিচার। মাটিও কেঁপে উঠল। ঠিক তখন এই মুস্তাকিমের হাতে থাকা সেই পুরনো ডায়েরিটি নিজে থেকেই খুলে গেল। শেষ পাতায় নতুন কিছু লেখা ফুটে উঠতে শুরু করলো। আগে যেখানে একটি শুধুমাত্র ছিল, এবার লেখা হলো, সত্য প্রকাশ করো, তাহলেই আমাদের মুক্তি। মুস্তাকিম বুঝতে পারলো, এই আত্মাগুলো প্রতিশোধের জন্য নয়, তারা চায় তাদের মৃত্যুর সত্য মানুষ জানুক। হঠাৎ রাশেদ দৌড়ে পালাতে শুরু করলো। সে গুদামের পেছনের রাস্তার দিকে ছুটলো, কিন্তু কুয়াশার মধ্যে পথ যেন বদলে গেছে। যে যত দৌড়াচ্ছে আবার সেই একই জায়গায় ফিরে আসছে। তার মুখে এবার আতঙ্ক, না না,
আমাকে ছেড়ে দাও। দূর থেকে অদৃশ্য কণ্ঠ ভেসে এলো, যারা অন্যদের বের হতে দেয়নি আজ তারা নিজেরাও বের হতে পারবে না। এরপর গুদাম নম্বর 13 এর বিশাল লোহার দরজাটি ধীরে ধীরে খুলে গেল ক্যাচ ক্যাচ করে। ভেতর থেকে আগুন আলো বেরিয়ে এলো। অদৃশ্য এক শক্তি রাশেদকে টেনে নিতে শুরু করলো। সে মাটিতে নখ বসিয়ে চিৎকার করলো, বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু কেউ তাকে ছুঁড়তে পারলো না। কয়েক সেকেন্ডের মধ্যে সে আগুনের ভেতর অদৃশ্য হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে গুদামের দরজাটি নিজে থেকেই বদ্ধ হয়ে গেল। চারপাশে আবার নেমে এলো নিস্তব্ধতা। কিন্তু ঠিক তখনই মোস্তাকিম লক্ষ্য করলো পোড়া মানুষগুলোর মধ্যে একজন এখনো দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে হাত তুলে বন্দরের মূল ফটকের দিকে ইশারা করলো। ফটকের বাইরে একটি কালো এসএসডি গাড়ি থামলো। গাড়ি থেকে নেমে এলেন স্যুট পরা এক বৃদ্ধ। তাকে দেখেই গনি চাচার মুখ থেকে একটাই কথা বেরিয়ে এলো, হাশেম চৌধুরী। যে মানুষটিকে সবাই 25 বছর আগে মৃত বলে জানতো, সে আজও জীবিত, আর তার চোখে কোনো অনুশোচনা নেই। বন্দরের মূল ফটকের সামনে কালো এসইউটিটি ধীরে ধীরে থামলো। ইঞ্জিন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। গাড়ির দরজা খুলে নামলেন প্রায় 70 বছরের এক বৃদ্ধ। কালো কোট, সাদা চুল, হাতের উপর থালাগুলো মাটির একটি লাঠি। গনি চাচা তাকে দেখেই 2 পা পিছিয়ে নিলেন। তার ঠোঁট শুকিয়ে আছে। তিনি শুধু ফিসফিস করে বললেন, হাশেম চৌধুরী। মোস্তাকিম অবাক হয়ে বললেন, আপনি নিশ্চিত? গনি চাচা মাথা নাড়ালেন। আমি ভুল করতে পারি না। 25 বছর আগে আগুন লাগা রাতেও আমি ওকেই শেষবার এই গুদামের সামনে দেখছিলাম। বৃদ্ধ ধীরে ধীরে হাঁটতে হাঁটতে গুদামের সামনে এসে দাঁড়ালেন। কিন্তু আশ্চর্যের বিষয়, আগুনে পোড়া আত্মাগুলো তাকে আক্রমণ করলো না, বরং সবাই স্থির হয়ে তার দিকে তাকিয়ে রইল। হাশেম চৌধুরীকে তাকিয়ে মৃদু হেসে বললেন, এত বছর পরও আমরা এখানেই আছি। তার কণ্ঠে কোনো ভয় নেই, কোনো অনুশোচনা নেই। মোস্তাকিম আর নিজের সামলাতে পারলেন না। সে চিৎকার করে বলল, আপনার লোভের জন্য এতগুলো মানুষ মারা গেছে। হাশেম ধীরে ধীরে তার দিকে তাকালেন। তার চোখ দুটো অস্বাভাবিক ঠান্ডা। তিনি বললেন, তুমি যা জানো সেটা পুরো সত্য নয়। সবাই স্তব্ধ। তিনি আবার বললেন, সেদিন আগুন আমি লাগাইনি। রফিক রেগে উঠল, মিথ্যা। হাশেম দীর্ঘশ্বাস ফেললেন, আমি অপরাধ করেছি, কিন্তু আগুন লাগানোর অপরাধ নয়। ঠিক তখনই গুদামের ভেতর থেকে বজ্রপাতের মতো একটি বিকট শব্দ হলো, ধরম। মাটি কেঁপে উঠল। তারপর আগুনের মাঝখান থেকে আবার বেরিয়ে এলেন আজিজ সাহেব। কিন্তু এবার তিনি একা নন। তার পেছনে সারি বেঁধে দাঁড়িয়ে আছে সেই রাতের সব নিহত শ্রমিক। তারা একসঙ্গে হাশেমের দিকে তাকিয়ে রইল। আজিজ সাহেব ধীরে ধীরে বললেন, মিথ্যা বলো না। হাশেম মাথা নিচু করলেন। অনেকক্ষণ চুপ থেকে বললেন, হ্যাঁ, আমি জানতাম গুদামে বিপজ্জনক রাসায়নিক রাখা হয়েছে। আমি চাইলে সেদিন গুদাম খালি করতে পারতাম। আমি চাইলে তালা খুলতে পারতাম। তার গলা কেঁপে উঠত, কিন্তু আমি পালিয়ে গিয়েছিলাম। হঠাৎ চারপাশে প্রচন্ড ঝড় শুরু হলো। কুয়াশার ভেতরে একে একে ফুটে উঠতে লাগলো সেই রাতের দৃশ্য। সবাই যেন অতীতে ফিরে গেল। তারা দেখতে পেল শ্রমিকরা গুদামের ভেতর থেকে দরজায় ধাক্কা দিচ্ছে, চিৎকার করছে, দরজা খুলুন, আমাদের বাঁচান। বাইরে দাঁড়িয়ে হাশেম দ্বিধায় ভাকাচ্ছেন, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। শেষ পর্যন্ত তিনি নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যান। ভেতরে আটকে থাকা মানুষগুলোর আর্তনাদ রাতের আকাশ কাঁপিয়ে দেয়। দৃশ্যটি মিলিয়ে যেতেই বর্তমানের হাশেম হাঁটু গেড়ে বসে পড়লেন। তার চোখে পানি। আমি প্রতিদিন এই আগুন দেখি, প্রতিদিন তাদের চিৎকার শুনি। আমি কোথাও শান্তি পাইনি। ঠিক তখনই আজিজ সাহেব ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন। মোস্তাকিম ভেবেছিল এখন হয়তো আত্মারা প্রতিশোধ নেবে, কিন্তু না। আজিজ সাহেব শুধু বললেন, সত্য স্বীকার করো। যারা বেঁচে আছে তাদের সামনে, তাহলেই হয়তো আমরা মুক্তি পাবো। হাশেম ধীরে ধীরে মাথা তুললেন। তিনি কাঁপা গলায় বললেন, আমি সব স্বীকার করব। আগুনের রাতের প্রতিটি সত্য প্রকাশ করব। কথাটা শেষ হতেই হঠাৎ বন্দরের দূরের মসজিদ
শেষবারের মতো মোস্তাকিমের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তারপরও তিনি অদৃশ্য হয়ে গেলেন। গুদাম নাম্বার 13 ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল, যেন কখনো ছিলই না। সকালের সূর্য ওঠার পর বন্দরের কর্মচারীরা অবাক হয়ে দেখল পুরনো খালি মাঠের মাঝখানে একটি মরিচে ধরা লোহার চাবির গোছা পড়ে আছে। সেই চাবির সঙ্গে ঝুলছে একটি পোড়া ধাতব ট্যাগ। তাতে খোদাই করা মাত্র দুটি শব্দ, গুদাম 13। মোস্তাকিম আজও সেই চাবির কথা ভুলতে পারেনি। সে বলে, বুড়িমারি স্থলবন্দরে এখন আর আগুন দেখা যায় না, কিন্তু কুয়াশার ভরা কোনো রাতে যদি হঠাৎ দূর থেকে শিকল টানার শব্দ শুনতে পান, তাহলে কখনো সেই শব্দের পেছনে যাবেন না, কারণ কিছু দরজা বন্ধ থাকাই ভালো। আর গল্পটি বন্ধুরা এভাবেই সমাপ্ত হয়ে গেল। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।